হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল A2 ক্লাস। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো ফার্স্ট সেমিস্টার, তাদের র্যাপিড রিডার যে তোমাদের একটা ইংরেজি বই রয়েছে, তাতে তোমরা জানো যে উইলিয়াম শেক্সপিয়ারের 3টি নাটক তোমাদেরকে এবার নতুন সিলেবাসে দেওয়া হয়েছে। এবার এই 3টি নাটক যেগুলো তোমাদেরকে পড়তে হবে, সেগুলো পরপর যেগুলো রয়েছে তোমাদেরকে, তোমরা জানো সবাই যে ম্যাকবেথ একটা খুব বিখ্যাত নাটক তোমাদেরকে পড়ানো হবে প্রথমে। ম্যাকবেথ ছাড়া আছে ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। আমি একটু সিলেবাসটা বের করে নিচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে প্রথম যে চ্যাপ্টার পড়তে হবে, এর মধ্যে রয়েছে কি, ম্যাকবেথ আছে। প্রথম আছে ম্যাকবেথ, তারপর আছে ওথেলো, আর তারপর আছে অ্যাজ ইউ লাইক ইট। এই 3টি নাটক তোমাদের ফার্স্ট সেমিস্টারে 11-এ দেওয়া হয়েছে। এবার যেটা আমরা আজকে প্রথম ক্লাস শুরু করব, সেটা হচ্ছে ম্যাকবেথ। এই ম্যাকবেথ নাটকটি আজকে তোমাদের প্রথম ক্লাসে পড়াবো, তারপর আরও পরপর বিভিন্ন পার্টে এই নাটকটি তোমাদেরকে ভিডিওতে আমি পড়িয়ে দেব। তো আজকে চলো আমরা সরাসরি কিছু জিনিস জেনে নিই। এই ম্যাকবেথ নাটকটি শুরু করার আগে তোমাদের জন্য কয়েকটি তথ্য। তো এই ম্যাকবেথ, জানো যে এই ম্যাকবেথ নাটকটি যিনি লিখেছিলেন, লেখকের নাম হচ্ছে উইলিয়াম উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম এই উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন ম্যাকবেথ। এই ম্যাকবেথ নাটক শুরু করার আগে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধিত কয়েকটা বিষয় জেনে নেব। তোমরা পারলে নোট ডাউন করে নিতে পারো অথবা মনে রাখতে পারো। দেখো, অল্প কথায় তোমাদেরকে বুঝিয়ে দিই যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি 23শে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। 23rd এপ্রিল। কোথায় জন্মেছিলেন? আচ্ছা, 1564 সালে জন্মেছিলেন, 1564। এবং তিনি মারা যান 23শে এপ্রিল, অর্থাৎ 23rd এপ্রিল 1616। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মারা যান। এবং অদ্ভুত বিষয়, দুটি দেখো, তার জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ একই, 23rd এপ্রিল এবং 23rd এপ্রিল। এবার এই যে উইলিয়াম শেক্সপিয়ার, তিনি কিন্তু একজন বিখ্যাত ইংরেজ, একজন ইংলিশ বিখ্যাত একজন ইংলিশ ড্রামাটিস্ট ছিলেন। ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, ড্রামাটিস্ট। একজন বিখ্যাত কবি ছিলেন, পোয়েট, এবং সেই সঙ্গে তিনি নিজেও অভিনয় করতেন। অভিনয়ের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এবং ইংরেজি ভাষার তিনি একজন সর্বশ্রেষ্ঠ লেখক ছিলেন। ইংরেজি ভাষায় যে সাহিত্য চর্চা হয়েছে, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ লেখক ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এবং তিনি সারা পৃথিবীতে এবং বিখ্যাত নাট্যকার হিসেবেও পরিচিত। এবং ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে তিনি পরিচিত ছিলেন। এবং ওনাকে বলা হতো বার্ড অফ অ্যাভন। উইলিয়াম শেক্সপিয়ার তিনি বার্ড অফ অ্যাভন, তিনি বার্ড অফ অ্যাভন নামেও তিনি পরিচিত ছিলেন। তো যাই হোক, এই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে এইটুকুই আমি তোমাদেরকে তথ্য দিচ্ছি। এবার এই উইলিয়াম শেক্সপিয়ার যে তোমাদের এই বিখ্যাত নাটকটি লিখেছেন ম্যাকবেথ, এই ম্যাকবেথ নাটক সম্বন্ধিত কয়েকটি তথ্য দেব, তারপর আমি টেক্সটে যাব। এই যে ম্যাকবেথ তিনি লিখেছিলেন কবে, কত সাল নাগাদ তিনি লিখেছিলেন, এই বিষয়টা তোমাদেরকে একটু জেনে রাখা দরকার। তিনি
ম্যাকবেথ নাটক লিখেছিলেন, ম্যাকবেথ এই নাটকটি তিনি লিখেছিলেন 1606 সালে, ঠিক আছে, 1606। এই নাটকটি যখন তিনি লিখেছিলেন তখন ইংল্যান্ডের রাজা ছিলেন, তখন ইংল্যান্ডের রাজা ছিলেন জেমস দ্য ফার্স্ট, জেমস ফার্স্ট, প্রথম জেমস ছিলেন ইংল্যান্ডের রাজা। এবং এই জেমস, এই যে রাজা প্রথম জেমস, তিনি নিজে জাদুবিদ্যা বা ম্যাজিক বা ওই ধরনের উইচক্রাফটে বিশ্বাসী ছিলেন এবং তার খুব আগ্রহ ছিল এই বিষয় নিয়ে। তাই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই ম্যাকবেথ নাটকটি তাকে উদ্দেশ্য করে লিখেছেন এবং এই ম্যাকবেথ নাটকে তিনি অসংখ্য এই ধরনের আদিভৌতিক বা জাদুকরী কিছু উপাদান তিনি ব্যবহার করেছেন। আর এই ম্যাকবেথ নাটকটি তিনি লিখেছিলেন ইংল্যান্ডের রাজা জেমস ওয়ানকে উদ্দেশ্য করে। এছাড়াও এই জেমস ওয়ান তিনি নিজে একটি বই লিখেছিলেন। সেই বইটির নাম হচ্ছে, ডেইমোলজি। স্পেলিংটা দেখে নাও, DAEMOLOGIE। এই নামে তিনি একটা বই লিখেছিলেন, ডেইমোলজি। এবং এই বইটি সম্পূর্ণ ছিল জাদুবিদ্যা সংক্রান্ত বই। এবং যেহেতু জাদুবিদ্যার সঙ্গে জেমস ওয়ানের একটা ভালো লাগা বিষয় ছিল, তাই ম্যাকবেথ যখন লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার, তিনিও তার এই নাটকে উইলিয়াম শেক্সপিয়ার তার জাদুকরী কিছু উপাদান তিনি এই নাটকে যুক্ত করেন। এছাড়াও জেমস ওয়ান তিনি আরেকটি বিষয়ে তিনি খুব আগ্রহী ছিলেন। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে তিনি স্কটল্যান্ডের ইতিহাস সম্পর্কে তার খুব আগ্রহ ছিল। স্কটিশ হিস্ট্রি সম্পর্কে জেমস ওয়ানের প্রচণ্ড আগ্রহ ছিল। সেই কারণে তিনি কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ নাটকে স্কটিশ এলিমেন্ট তিনি যোগ করেছেন। এই ম্যাকবেথ নাটকটি তিনি যে লিখেছেন, ম্যাকবেথ অসংখ্য লেখা লিখেছেন, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, অ্যাজ ইউ লাইক ইট। এর মধ্যে ম্যাকবেথ লেখার একটা প্রভাব ইংলিশ লিটারেচারে এবং সাহিত্যে প্রবল রয়েছে। ইংলিশ লিটারেচার এবং ইংরেজি সাহিত্যে ম্যাকবেথের অসীম প্রভাব রয়েছে। যেখানে তিনি কি দেখাচ্ছেন, এই উইলিয়াম শেক্সপিয়ার তার ম্যাকবেথ রচনার মধ্য দিয়ে তিনি হিউম্যান ইমোশনস বা বিভিন্ন মানবিক যে মানবিক আবেগ, তিনি বিভিন্ন মানবিক আবেগ তুলে ধরেছেন তার এই ম্যাকবেথ নাটকের মধ্য দিয়ে। এছাড়াও তিনি এখানে আরেকটি এলিমেন্ট তুলে ধরেছেন তার নাটকে, ইউনিভার্সাল থিমস ব্যবহার করেছেন। ইউনিভার্সাল থিমস তার নাটকের একটা মূল বিষয়বস্তু হচ্ছে সারা বিশ্বজনীন একটা ধারণা, যা কিনা সারা বিশ্বের মানব জগতের সাথে সম্পর্কিত। এবার এই নাটকটি, যে নাটকের কথা আমরা পড়ব, সেই নাটকটি শুরু করার আগে আরও কয়েকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। তিনি এই নাটকটি কিন্তু পড়তে গিয়ে দেখবে তোমরা যে তিনি এখানে অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাসে নাটকটি দেওয়া হয়েছে ওটা কিন্তু গদ্যের আকারে দেওয়া হয়েছে। আর উইলিয়াম শেক্সপিয়ার নিজেই লিখেছিলেন এটিকে একটি ছন্দের আকারে, যেটাকে আয়ম্বিক পেন্টামিটার বলা হয়। আয়ম্বিক পেন্টামিটার কী বলা হয়? তিনি এই অরিজিনাল যে ম্যাকবেথ, সে অরিজিনাল ম্যাকবেথ বা এই নাটকটির অরিজিনাল নাম হচ্ছে, লিখে নাও তোমরা সবাই নোট করে নিতে পারো, অরিজিনাল নাটকটির নাম হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। দ্য ট্র্যাজেডি অফ
ম্যাকবেথ। এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে অরিজিনাল নাটকের নাম। ওকে। এবার এই নাটকটি যখন তিনি লিখেছিলেন, সেই নাটকে তিনি কিন্তু এক ধরনের বিশেষ ছন্দ ব্যবহার করেন। সেই ছন্দের নাম হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক আয়াম্বিক পেন্টামিটার। এছাড়াও তিনি এখানে ব্লাঙ্ক ভার্স ব্লাঙ্ক ভার্স ব্যবহার করেছেন। এই ব্লাঙ্ক ভার্স মানে হচ্ছে ছন্দহীন কিছু লাইন বা পংক্তি তিনি ব্যবহার করেছেন। আর বিশেষত তিনি আয়াম্বিক পেন্টামিটার ছন্দে পুরো নাটকটি লিখেছিলেন। এই নাটকটি পুরোটা পড়তে গিয়ে আমরা দেখব ম্যাকবেথ নাটকে তিনি কিছু বেশ ইমাজেরি ব্যবহার করেছেন, মেটাফোর ব্যবহার করেছেন, ড্রামাটিক আইরনি ব্যবহার করেছেন। সেগুলো কি আমরা পরে পরে জানছি। তিনি এই ম্যাকবেথ নাটকটি মূলত লেখার জন্য যে তথ্য তিনি জোগাড় করেছিলেন, এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে ভিত্তি করে, যেখানে আমরা দেখতে পাই যে তিনি হোলিনসেট হোলিন হোলিনসেটস ক্রনিকেল হোলিনসেট ক্রনিকেলস তিনি এই হোলিনসেটস ক্রনিকেল থেকে তার বিভিন্ন তথ্য, ম্যাকবেথ লেখার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন, বা তিনি হোলিনসেট ক্রনিকেলসকে তার সোর্স হিসেবে তিনি ব্যবহার করেছিলেন। এবার একটা কথা বলে রাখি, ম্যাকবেথ নাটকে তিনি ম্যাকবেথ নাটকে ব্লাড ইমাজেরি তিনি ব্লাড ইমাজেরি ব্যবহার করেছেন। ব্লাড ইমাজেরি তিনি প্রচুর ইমেজ ব্যবহার করেছেন। তার মধ্যে একটি বিখ্যাত ইমেজ হচ্ছে ব্লাড ইমাজেরি। পুরো নাটক জুড়ে রক্তের একটা বিশেষ ভূমিকা আছে, যেখানে আমরা ব্লাড কথাটিকে বিভিন্নভাবে দেখব। আমরা দেখব যে রানী ম্যাকবেথ তার অপরাধবোধ মুছে ফেলার জন্য তিনি রক্তের হাত তিনি ধোয়ার কথা এই নাটকে বলবেন। তো এই ব্লাড ইমাজেরি যা বোঝায়, কি বোঝায়? অপরাধবোধ। অপরাধবোধ। এছাড়া আর কি ব্যবহার করেছেন তিনি এখানে? তিনি এই নাটকে মেটাফোর ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? মেটাফর। মেটাফর মানে কি? মেটাফর মানে হচ্ছে রূপক, যেখানে তিনি উইলিয়াম শেক্সপিয়ার মানুষের জীবনকে কখনো ওয়াকিং শ্যাডোজ ওয়াকিং শ্যাডোজ বা চলমান ছায়া বলেছেন। আবার কখনো আমরা দেখতে পাই যে তিনি এই নাটকেই মানুষের জীবনকে বা মানুষের চরিত্রকে এ পোর প্লেয়ার বলে উল্লেখ করেছেন। তিনি মানুষ হচ্ছে অভিনেতার মতো এই রঙ্গমঞ্চে, পৃথিবীর রঙ্গমঞ্চে অভিনয় কিছুদিনের জন্য করে, আবার তাকে তার নিজস্ব গন্তব্যস্থানে ফিরে যেতে হয়। তো এই হচ্ছে এই দুটো মেটাফর যিনি উইলিয়াম শেক্সপিয়ার ব্যবহার করেছেন। এছাড়া আরও অজস্র অনেক মেটাফর রয়েছে, কিন্তু তোমাদের যে গল্প, সেখানে পুরো গল্পটি আসলে গদ্যের আকারে লেখা। এছাড়া আরও একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনি কি? ড্রামাটিক আইরনি হচ্ছে ড্রামাটিক আইরনি ড্রামাটিক আইরনি ড্রামাটিক আইরনি হচ্ছে যখন নাটকের যে চরিত্র রয়েছে, চরিত্র জানে না কোনো একটা বিষয়, কিন্তু দর্শক হিসেবে দর্শক বুঝতে পারে আসল কারণটি কী, বা কোনো ঘটনার বিষয় বিশেষ কোনো বক্তব্য কী। যেমন দেখো, যখন ডানকান আমরা দেখতে পাবো, যখন আমরা গল্পটি পড়বো বা নাটকটি পড়বো, যে ডানকান যখন ম্যাকবেথের প্রাসাদে আসে এবং তখন তিনি সেই ম্যাকবেথের প্রাসাদে খুব প্রশংসা করে, কিন্তু তিনি জানেন না যে তিনি ওই প্রাসাদে মারা যাবেন বা তাকে হত্যা করা হবে। তার মানে অভিনেতা হিসেবে বা
নাটকের চরিত্র হিসেবে রাজা ডানকান কিন্তু জানেন না যে তিনি সেখানে মারা যাবেন, কিন্তু এটা কিন্তু দর্শকরা আগে থেকেই জেনে যায়। তাই এটা হলো একটা ড্রামাটিক আইরনি। বোঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট। এইখানে ম্যাকবেথ নাটকে একটা বিশেষ তথ্য হচ্ছে যে ট্রাজিক হিরো, ট্রাজিক হিরো। ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি অন্যতম ট্র্যাজেডি, এবং সারা পৃথিবীর ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে যত ট্র্যাজেডি রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম লেখা, যেখানে আমরা দেখতে পাবো যে একটি প্রধান চরিত্র, প্রোটাগনিস্ট ম্যাকবেথ, ম্যাকবেথ তার প্রবল উচ্চাশার জন্য বা উচ্চাকাঙ্ক্ষার জন্য ক্রমশ তার মধ্যে ট্র্যাজিক ফ্লো দেখা দেবে। কি দেখা দেবে? ট্র্যাজিক ফ্লো, ট্র্যাজিক ফ্লো, যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, ধ্বংসের পথে তার জীবনকে চালিত করবে। যে গল্পের মূল হিরো বা প্রোটাগনিস্ট, তার জীবন ক্রমশ একটি ধ্বংসের পথে এগিয়ে যাবে, তাই হচ্ছে ট্র্যাজিক ফ্লো। এবার আমরা ঘটনাক্রমে আমরা যদি ম্যাকবেথ নাটকটি দেখতে পাই, এই নাটকে তিনি কয়েকটি এলিমেন্টস ব্যবহার করেছেন, কয়েকটি স্টেপ ব্যবহার করেছেন, সেগুলো একটু দেখে নেব। প্রথম তিনি কি করেছেন না, এক্সপোজিশন। তিনি এই নাটকে এক্সপোজিশন হিসেবে, এক্সপোজিশন, এক্সপোজিশন মানে হচ্ছে ভূমিকা, ভূমিকা। তো প্রথমে আমরা নাটকের শুরুতে দেখতে পাবো যে দুজন সেনাপতি, একজন হচ্ছে ম্যাকবেথ, আরেকজন হচ্ছে ব্যাঙ্কো, তাদের সঙ্গে তিনজন ডাইনি বা উইচের সাক্ষাৎ, যেখানে ওই ডাইনিরা ভবিষ্যৎবাণী করবে ডানকানের, ম্যাকবেথের জন্য, যে সে ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। এটা ছিল এক্সপোজিশন। তারপর আমরা কি দেখতে পাবো? এক্সপোজিশন, এক্সপোজিশনের পর তিনি আরেকটি স্টেপ ব্যবহার করেন, রাইজিং অ্যাকশান, রাইজিং অ্যাকশান। ম্যাকবেথ নাটকের পরপর যে ধাপগুলো রয়েছে, প্রথম হচ্ছে এক্সপোজিশন, তারপর হচ্ছে রাইজিং অ্যাকশান, যেখানে যেখানে আমরা কি দেখব, নাটকের মধ্যে উত্থান দেখতে পাবো। এই উত্থান, এখানে কি রয়েছে বক্তব্য না, দেখব যে ডানকান, ডানকান আর ব্যাঙ্কো, এরা দুজন যে সেনাপতি ছিল, এবং যেখানে ডানকানকে সেই ডাইনিরা তাকে রাজা হবে বলে স্কটল্যান্ডে তার মধ্যে একটা প্রবল উচ্চাসা তৈরি করে দেয়। সেই ডানকান, সরি, ম্যাকবেথ, ম্যাকবেথ তার মধ্যে প্রবল উচ্চাসা তৈরি হয় স্কটল্যান্ডের রাজা হবে বলে। তখন তিনি কি করেন না, তখনকার যে রাজা, তার যে রাজা ডানকান, তাকে তিনি হত্যা করেন। কি করেন? ডানকান, রাজা ডানকানকে হত্যা করেন। এটা হচ্ছে রাইজিং অ্যাকশন। তারপর 3 নম্বর আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো ক্লাইম্যাক্স, নাটকের ক্লাইম্যাক্স, চূড়ান্ত একটা পরিণতি। চূড়ান্ত পরিণতি কখন ঘটবে? যখন দেখতে পাবো যে ম্যাকবেথ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যাঙ্কোকে হত্যা করবে, এবং একটি মহাভোজের সিন বা ব্যাঙ্কোয়েট সিন দেখতে পাবো আমরা পুরো নাটকে। সেই নাটকের সেই যখন ব্যাঙ্কোয়েট সিন হবে, বা যখন সেই মহাভোজের একটা আয়োজন করা হবে, তখন ম্যাকবেথের মধ্যে এক মানসিক ভারসাম্য হীনতা দেখা দেবে। তখন তিনি কি করবেন, তার যে বন্ধু ব্যাঙ্কোর প্রেতাত্মা দেখতে পাবেন, যা কিনা একদম ব্যাঙ্কো, ব্যাঙ্কোর প্রেতাত্মা, তিনি ব্যাঙ্কোর প্রেতাত্মা দেখতে পাবেন এই ক্লাইম্যাক্স পর্বে, যা কিনা ম্যাকবেথের এক মানসিক ভারসাম্যহীনতারই পরিচয় বহন করে, এবং যা তার পতনকে নিশ্চিত করে তোলে। তারপর 4 নম্বরে আমরা দেখতে পাবো ফলিং অ্যাকশন, ফলিং, ফলিং অ্যাকশন। ফলিং অ্যাকশনে
দেখতে পাবো যে ম্যাকবেথের যারা শত্রু, যেমন ম্যালকম, ডোনাল্ড বেইন, ম্যাকডাফ, এরা এরা ক্রমশ কী করবে না, নিজেদের ম্যাকবেথের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী সংগঠন শুরু করতে থাকবে। কারণ কারণ হচ্ছে ডানকানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আচ্ছা, আরেকটি শেষ ধাপ এই নাটকের, সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি যেখানে আমরা দেখতে পাবো ক্যাটাস্ট্রফি কি, ক্যাটাস্ট্রফি হচ্ছে ম্যাকডাফের হাতে আমরা দেখতে পাবো যে ম্যাকবেথের মৃত্যু। কে মারবে? ম্যাকডাফ। ম্যাকডাফ কাকে হত্যা করবে? ম্যাকবেথকে হত্যা করবে। আর সেই স্কটল্যান্ডের সিংহাসনে ম্যালকম বসবে। তো এই রকম ঘটনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের গল্পের নাটকের মূল যে চরিত্র ম্যাকবেথ, তার অধঃপতন এবং তা পুরো ঘটনা মৃত্যুতে পর্যবসিত হওয়া পর্যন্ত যে ধারণাগুলো দেখতে পাবো, একটা হচ্ছে এক্সপোজিশন, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন আর ক্যাটাস্ট্রফি। এই পাঁচটি ধাপের মধ্য দিয়ে পুরো নাটকের গতি প্রবাহ বজায় থাকবে। এরপর আমরা ধীরে ধীরে নাটকের মধ্যে বা টেক্সট বইতে চলে যাব। এবার এই নাটকের চ্যাপ্টার 1 দেখতে পাচ্ছ। তো শুরু করার আগে আরও কয়েকটা কথা বলে রাখি। এই নাটকটির অরিজিনাল নাম বলেছি দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। এবার এই নাটকটি প্রথম 1606 সালে লন্ডনের গ্লোব থিয়েটারে প্রথম প্রদর্শিত হয়েছিল। কোথায়? না, গ্লোব থিয়েটার। গ্লোব, লন্ডনের লন্ডনের গ্লোব থিয়েটারে 1606 সালে প্রথম এটা অভিনীত হয়েছিল। এর নির্দিষ্ট কোনো তারিখ জানা যায়নি। এবং একটা বিশেষ কথা যে এই প্রথম এই প্রথমবারের জন্য ইংল্যান্ডে কোনো নারী চরিত্রকে লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করানো হয়েছে। তার আগে পর্যন্ত ইংল্যান্ডে যত নাটক হয়েছে সেই নাটকে নারীর চরিত্রে পুরুষরাই অভিনয় করত। তাহলে এই ম্যাকবেথ নাটকই প্রথম যেখানে লেডি ম্যাকবেথের চরিত্রে কোনো নারীকে প্রথম অভিনয়ের সুযোগ দেওয়া হয়। আর ওই নাটকটি যখন গ্লোব থিয়েটারে চলতো তখন একটি বিশেষ ব্যাপার যে ম্যাকবেথের যখন মৃত্যু হবে তখন সময় হচ্ছে ভোর 3টে। ভোর 3টার সময় ম্যাকবেথের মৃত্যু হতো। তাই এটা মনে করা হতো যে এই সময়টা ভোর 3টাকে তারা একটা উইচিং আওয়ার বলে মনে করতো। উইচিং আওয়ার কী বলতো? উইচিং বা অশুভ সময়। তারা এই ভোর 3টার সময়কে একটা অশুভ সময় বলে মনে করত। আর এটাও মনে করা হয় যখন এই ম্যাকবেথ নাটক মঞ্চস্থ হতো বা মঞ্চে নাটকটি চলতো তখন এই অনেক দুর্ঘটনা ঘটেছিল। সেই কারণে তারা কিন্তু এই নাটকটি চলাকালীন ছাড়া অন্য সময়ে সেই থিয়েটারের ভেতরে কখনোই ম্যাকবেথ নামটি উচ্চারণ করতো না। তখন তারা ম্যাকবেথ নাটকটিকে কী নামে বোঝাতো জানো তো? তারা বলতো দ্য স্কটিশ প্লে। তারা বলতো দ্য স্কটিশ প্লে। পুরো নাটকটিকে তারা দ্য স্কটিশ প্লে বলে অভিহিত করত। এবার আমরা চলো সরাসরি আমরা পুরো নাটকে চলে যাই। এই গল্পে এই নাটকটিতে প্রথম চ্যাপ্টার 1 দেখতে পাচ্ছ। শুরু হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের প্রথম নাটক উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. দেখো কী লেখা আছে? When Duncan was the king of Scotland, ডানকান হচ্ছে রাজার নাম। তিনি কি ছিলেন? ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। তাহলে হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, দেয়ার লিভড মানে সেখানে বাস করতো। কে বাস করতো? এ ব্রেভ জেনারেল, একজন সাহসী সেনাপতি। হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম। এই হাই এস্টিম কথাটার মানে হচ্ছে উচ্চ প্রশংসা লাভ করা।
তাহলে সেই সাহসী সেনাপতি তিনি উচ্চ প্রশংসা লাভ করেছিলেন থ্রু আউট স্কটল্যান্ড, মানে স্কটল্যান্ড জুড়ে, ফর হিজ ভেলার, তার বীরত্বের জন্য। এই ভেলার কথাটা মানে হচ্ছে, এই ভেলার কথাটা মানে হচ্ছে বীরত্ব, অ্যান্ড স্কিলস ইন ওয়ার্স, স্কিলস মানে দক্ষতা, কিসে দক্ষতা না যুদ্ধক্ষেত্রে। তাহলে গোটা স্কটল্যান্ড জুড়ে একজন সাহসী সেনাপতি ছিলেন যার প্রশংসা সারা স্কটল্যান্ড জুড়ে ছিল, এবং তার বীরত্ব এবং সাহসিকতার জন্য যুদ্ধক্ষেত্রে। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অব দ্য ওল্ড কিং, তিনি ছিলেন, হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ, ক্লোজ রিলেটিভ মানে নিকট আত্মীয় বা কাছের আত্মীয়, কার না অব দ্য ওল্ড কিং, সেই যে বৃদ্ধ রাজা যার নাম ডানকান, সেই ডানকানের আত্মীয় বটে ম্যাকবেথ। তার নাম কি? তার নাম হচ্ছে হি ওয়াজ ম্যাকবেথ, তার নাম হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ, তারপরে কমা দিয়ে দেখো লেখা আছে দ্য থেন অফ গ্লামিস। তো ম্যাকবেথ তো যুদ্ধ করে, সেনাপতি, তাছাড়াও তার আরেকটি পরিচয় আছে, তিনি কিন্তু ডানকানেরই তত্ত্বাবধানে বা ডানকানের অধীনে তিনি গ্লামিস প্রদেশের জমিদার ছিলেন। থেন, এই থেন মানে হচ্ছে জমিদার বা সামন্ত রাজা, থেন, থেন মানে হচ্ছে সামন্ত প্রভু বা জমিদার স্বরূপ। কোন কোন জায়গার না গ্লামিস, তিনি গ্লামিস প্রদেশের জমিদার ছিলেন। তো অফ লেট, অফ লেট মানে ইদানিংকালে বা ইতিমধ্যে বা সাম্প্রতিককালে, হি ডিফিটেড, তিনি পরাজিত করেছিলেন এ রিবেল আর্মি, এক বিদ্রোহী সেনাদলকে, অ্যাসিস্টেড বাই, যাদেরকে সাহায্য করেছিল, কে সাহায্য করেছিল? দ্য ট্রুপ অফ নরওয়ে, একদল নরওয়ের সৈন্যবাহিনী, ইন গ্রেট নাম্বারস মানে অসংখ্য পরিমাণে। তাহলে এক অসংখ্য নরওয়ের সেনা সৈন্য যারা সাহায্য করেছিল একদল বিদ্রোহী বিদ্রোহী সেনাদলকে, তাদেরকে তিনি পরাজিত করেছিলেন। কে? ম্যাকবেথ পরাজিত করেছিলেন সেই বিদ্রোহী সেনাদলকে। হি হি ইমার্সড অ্যাজ, ইমার্সড কথাটা মানে হচ্ছে আবির্ভূত হওয়া। এছাড়াও তিনি কী হিসেবে পরিচিত ছিলেন? তিনি পরিচিত ছিলেন, খুব ভালো দুটো শব্দ দেখো, একটা লেখা আছে ভেলার্স মিনিয়ন, ভেলার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইড গ্রুম। দেখো এখানে দুটো ফ্রেজ ব্যবহার করেছেন উইলিয়াম শেক্সপিয়ার। ম্যাকবেথ, ম্যাকবেথ তাকে সবাই ভেলার্স মিনিয়ন অথবা বেলোনাস ব্রাইড গ্রুম বলে মনে করতো। ভেলোর মানে কি? ভেলার্স মানে হচ্ছে বীরত্ব, আর মিনিয়ন মানে হচ্ছে অনুগামী, বিশ্বস্ত অনুগামী। তাহলে সে ছিল বীরত্বের এক বিশ্বস্ত অনুগামী। যেখানে যুদ্ধের কথা বলা হয়েছে, যুদ্ধের তার যে দক্ষতা, তার যে বীরত্ব, সেই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে ভেলার্স মিনিয়ন কথাটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ম্যাকবেথকে এটা মনে করা হয় যে তিনি বেলোনাস ব্রাইড গ্রুম ছিলেন। বেলোনাকে, বেলোনা ছিলেন যুদ্ধের দেবী, রোমান, রোমান যুদ্ধের দেবী, রোমান, রোমান যুদ্ধের দেবী ছিলেন বেলোনা। তো এমন মনে করা হয় ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর, ব্রাইড গ্রুম মানে বর বা স্বামী বা হাজব্যান্ড। তাহলে বেলোনাস ব্রাইড গ্রুম মানে বেলোনার বর বা বেলোনার স্বামী বা বেলোনার প্রিয় পাত্র কে ছিল? ম্যাকবেথ। তার মানে ম্যাকবেথ, তার এমনই দক্ষতা ছিল, এমনই গুণ ছিল যে তিনি বেলোনার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তাই তাকে বেলোনাস ব্রাইড গ্রুম বলে বলা হতো। কেন বলা হতো? কারণ দেখো হিজ ভেলার, ভেলার মানে তার বীরত্ব, অ্যান্ড কারেজ, কারেজ মানে কি? সাহসিকতা। ডিমান্ডেড দাবি রাখে, কিসের দাবি রাখে? প্রেজ, প্রেজ মানে প্রশংসার, ফ্রম অল অ্যান্ড সান্ড্রি, অল অ্যান্ড সান্ড্রি মানে হচ্ছে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, সমাজের নিম্ন থেকে শুরু করে উচ্চবিত্ত সমস্ত শ্রেণীর মানুষেরা, অল অ্যান্ড সান্ড্রি, তারা সবাই ম্যাকবেথকে তার বীরত্ব এবং সাহসিকতার জন্য তাকে ভেলোর্স মিনিয়ন অথবা বেলোনাস ব্রাইডগ্রুম বলে মনে করত এবং তার প্রশংসা করত সারা স্কটল্যান্ড জুড়ে। এইবার দেখো গল্পের পরবর্তী, নাটকের পরবর্তী অংশ আমরা এগিয়ে যাই। দ্য দ্য টু স্কটিশ জেনারেলস, দুজন স্কটল্যান্ডের সেনাপতি, দুজন স্কটিশ জেনারেলস, একজনের নাম কি? ম্যাকবেথ, আরেকজনের নাম হচ্ছে ব্যাঙ্কো। তাহলে দুজন স্কটিশ জেনারেলস ম্যাকবেথ এবং ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং, তারা ফিরছিল, কোথা থেকে ফিরছিল? ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, একটি ভয়ানক যুদ্ধক্ষেত্র থেকে।
তারা যুদ্ধ করে ফিরছিল, দুজন সেনাপতি, একজনের নাম ম্যাকবেথ, একজনের নাম ব্যাংকো। দেয়ার ওয়াজ থান্ডার, থান্ডার মানে বজ্রপাত, অ্যান্ড লাইটনিং, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের ঝলকানি। যখন তারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিল তখন আকাশের পরিস্থিতি বা পরিবেশ কেমন ছিল না, বাজ পড়ছিল আর চারিদিকে আলোকের ঝলকানি। অন দ্য ওয়ে, পথের মাঝখানে দে ওয়ার স্টপড, স্টপ মানে তাদের পথ আগলে দাঁড়ানো বা পথে থামানো তাদেরকে। তো তাদেরকে কেউ থামালো, কে থামালো? বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে অদ্ভুত দেখতে, অফ থ্রি ফিগার্স, তিনটি ছায়ামূর্তি তাদের পথ আগলে দাঁড়ালো। দ্যাট লুকড, যাদেরকে দেখে মনে হচ্ছিল লাইক ওমেন, ঠিক মেয়েদের মতো বা স্ত্রী মানুষের মতো। তবে এক্সেপ্ট দ্যাট, কি মানে ব্যতীত, কি ব্যতীত? দে হ্যাড বিয়ার্ডস, তাদের দাড়ি ছিল। সো সেই দেখতে স্ত্রীলোকের মতো বা মেয়েদের মতো, কিন্তু তাদের দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন, খসখসে চামড়া, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, জঙ্গলি পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তাদেরকে কেমন দেখাচ্ছিল না, অপার্থিব প্রাণীদের মতো। এই যে আনআর্থলি কথার মানে হচ্ছে অপার্থিব, ক্রিয়েচার্স মানে প্রাণী। তো তাদের যে এই বাহ্যিক আবরণ বা তাদের যে অবয়ব, তা দেখে তাদেরকে কোনো পৃথিবীর কোনো প্রাণী বলে মনে হচ্ছিল না। দে ওয়ার ডান্সিং, তারপরের লাইন দেখো, দে ওয়ার ডান্সিং, তারা নাচ করতেছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাইতেছিল। কী গান গাইতেছিল? এবার আমরা দুটো লাইন দেখব। এবার একটা কথা বলে রাখি, এই দুটো হচ্ছে নাটকের ওপেনিং লাইন। নাটক শুরু হচ্ছে এটা দিয়ে, সেই তিনজন ডাইনি গান গাইছে হঠাৎ করে সেই ফাঁকা জায়গায়, যেই রাস্তা দিয়ে মানে যেই পথ দিয়ে ব্যাংকো আর ম্যাকবেথ ফিরছে যুদ্ধ থেকে। হঠাৎ করে সেই রাস্তার মাঝখানে তিনটি অদ্ভুত ছায়ামূর্তি তাদের পথ আগলে দাঁড়িয়েছে, গান গাইছে তারা। কি গান গাইছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ফেয়ার ইজ ফাউল, এই কথাটা মানে হচ্ছে যা কিছু ভালো, ফেয়ার মানে কি ভালো, ফাউল মানে হচ্ছে খারাপ। যা কিছু ভালো তাই খারাপ, অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এবং যা কিছু খারাপ তাই ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, হোভার মানে কি, হোভার মানে হচ্ছে ঘুরে বেড়ানো বা উড়ে চলো। কিসের থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য ফগ, কুয়াশা, অ্যান্ড ফিল দি এয়ার, দূষিত বাতাস বা নোংরা বাতাসের মধ্য দিয়ে উড়ে উড়ে চলো। দেখো এখানে কয়েকটা বিশেষ বিষয় রয়েছে। এই যে প্রথম লাইনের বক্তব্য কি, যেখানে একটা অস্পষ্ট ধারণা, আমাদের মানব মনের বিভিন্ন যে দ্বন্দ্ব রয়েছে, পারস্পরিক দ্বন্দ্ব, তার মধ্যে অস্পষ্ট যে ভাব, সেটা কিন্তু এই লাইনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। ফেয়ার ইজ ফাউল, যা কিছু ভালো তাই খারাপ, আর যা কিছু খারাপ তাই ভালো। তাহলে মানুষের যে আবেগের বিভিন্ন অস্পষ্ট দিক বা দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্বগুলো রয়েছে, তারই একটি অস্পষ্ট রূপ এই প্রথম লাইনের মধ্যে প্রকাশ পেয়েছে। আর পরের লাইনে দেখো, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, কুয়াশা এবং নোংরা বা দূষিত বাতাসের মধ্যে দিয়ে উড়ে চলো। আর মানুষের মধ্যে যে অপরাধ বোধ, সেটা কিন্তু এই নোংরা বাতাস বা দূষিত বাতাসের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। বা এই নাটকের মধ্যে ঘটনাক্রমে আমরা যত ভেতরে যাব দেখতে পাবো এই নাটকের মধ্যে ক্রাইম বা অপরাধ বোধের প্রকাশ পেয়েছে। সেই অপরাধ বোধ বা বা যে নৈতিক অধঃপতন, তারই কিন্তু বহিঃপ্রকাশ এই ফিল দি এয়ার বা ফগ এর মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পেয়েছে। এগুলো হচ্ছে ইমাজারি, যেগুলো উইলিয়াম শেক্সপিয়ার তার এই ম্যাকবেথ নাটকে ব্যবহার করেছেন। যাই হোক, এবার নাটকে আমরা এগোই। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা দেখতে পেল এই দুজন সেনাপতিকে, টু জেনারেলস মানে কি, এই দুজন সেনাপতিকে যখন তারা দেখতে পেল, কারা? ওই ডাইনিগুলো। দ্য ফার্স্ট উইচ, প্রথম ডাইনি, স্যালুটেড ম্যাকবেথকে অভিবাদন করলো। স্যালুটেড মানে অভিবাদন করা। উইথ দ্য টাইটেল, কী নাম ধরে? থেন অফ গ্লামিস। প্রথম ডাইনি ম্যাকবেথকে বলে উঠল, তার নাম, তাকে বললো এই যে থেন অফ গ্লামিস। দ্য জেনারেল মানে সেই সেনাপতি, ওয়াজ স্ক্যারসলি মানে প্রচণ্ডভাবে, স্টার্টেল মানে হচ্ছে চমকে যাওয়া। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, মানে এইরকম অদ্ভুত প্রাণীরা যে তাকে অভিবাদন করলো, তাকে ডাকলো, এটা ভেবেই সে কিন্তু চমকে গিয়েছিল।
দ্য সেকেন্ড উইচ, দ্বিতীয় ডাইনি, অ্যাড্রেসড হিম, তাকে কি কি বললো, বললো তাকে অ্যাজ দ্য থেন অফ কডোর, তাকে থেন অফ কডোর বলে অভিহিত করলো দ্বিতীয় ডাইনি। তার পরের লাইন কি বলা হচ্ছে, তার পরের লাইন তার পরের অংশ, টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস। এই প্রিটেনশনস কথার মানে হচ্ছে ভান। তার মানে কি, তিনি কিন্তু অলরেডি ম্যাকবেথ কিন্তু থেন অফ গ্ল্যামিস ছিলেন, তাই তিনি চমকে গেলেন যদিও বা, কিন্তু তিনি খুব একটা অবাক হননি। কিন্তু যখন দ্বিতীয় ডাইনি তাকে বলল যে থেন অফ কডোর, তখন কিন্তু তিনি এটা একটা অন্যায় দাবি বলে তিনি মনে করলেন ম্যাকবেথ। অ্যান্ড থার্ড টোল্ড হিম, আর তৃতীয় ডাইনি যখন তাকে বলল, কি বলল দেখো, ইউ উইল বি দ্য কিং, আপনি হবেন রাজা। কোথাকার রাজা? অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, এরপর আপনি হবেন স্কটল্যান্ডের রাজা। তো এই তিনটি কথা, প্রথম ডাইনি বলল থেন অফ গ্লামিস, দ্বিতীয় ডাইনি বলল থেন অফ কডোর, আর তৃতীয় ডাইনি তাকে বলল যে স্কটল্যান্ডের রাজা হবে কে? ম্যাকবেথ। সাচ এ প্রফেটিক গ্রিটিং, প্রফেটিক গ্রিটিং, প্রফেটিক মানে কি, এই ভবিষ্যৎময় যে গ্রিটিং, এই ভবিষ্যৎবাণী প্রফেটিক গ্রিটিং, মাইট ওয়েল এমেজ, সেটা প্রচণ্ডভাবে চমকে দিয়েছিল হিম, ম্যাকবেথকে। ফর হি নিউ দ্যাট, যেহেতু সে জানতো যে অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সার্ভাইভড, তিনি জানতেন যে যেহেতু এখনো পর্যন্ত রাজার ছেলেরা বেঁচে আছে, হি কুড স্ক্যারসলি হোপ, তিনি ভাবতেই পারেন না বা তিনি এটা আশা কখনই করতে পারেন না, টু সাকসিড টু দ্য থ্রোন, যে তিনি সিংহাসনে আরোহণ করতে পারবেন বলে, যেহেতু রাজা ডানকানের ছেলে বেঁচে আছে। তো পরে আমরা যত গল্প এগোবে জানতে পারবো তার দুজন ছেলে আছে, একজনের নাম হচ্ছে ডোনাল্ড বেইন, আরেকজনের নাম হচ্ছে ম্যালকম। সো বাই দিস টাইম, ঠিক সেই মুহূর্তে কি ঘটলো, ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস, ব্যাঙ্কোর মনে আগ্রহ জেগে উঠলো, টু নো, এটা জানার জন্য, দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে, দ্য রিজন, সেই কারণ জানার জন্য, হোয়াই দ্য উইচেস, কেন ডাইনিগুলো হ্যাড লিটিল টু সে, অল্প কথা বলল, অ্যাবাউট হিম, তার সম্বন্ধে। তাহলে ব্যাঙ্কও তার মধ্যে আগ্রহ জেগে উঠলো, কেন ডাইনিগুলো তার ব্যাপারে অল্প কথা বলল। হোয়ার এজ মানে যেখানে, দে কিন্ডেলড হোপ, যারা আশার আগুন জ্বেলে দিয়েছিল, ইন দ্য হার্টস, মনের মধ্যে, হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধুর মনের মধ্যে যখন আশার আগুন জ্বেলে দিল, তখন কেন ব্যাঙ্কোর ব্যাপারে অল্প কথা বলল, এটা জানার জন্য কিন্তু ব্যাঙ্কো আগ্রহ আগ্রহ হয়ে উঠলো তার মধ্যে। সো, সুতরাং দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তো তখন ডাইনিগুলো কিন্তু ব্যাঙ্কোর দিকে ঘুরলো, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে কি বলল, বলল ইন সামহোয়াট রিডলিং টার্মস, এই রিডলিং, রিডলিং মানে কি, হেয়ালি, হেয়ালিপনা, তখন সে ন্যাকাপনা বা হেয়ালি করে সে ডাইনিগুলো বলল, কি বলল দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা বলল, টু বি, টু বি লেসার দ্যান ম্যাকবেথ, ম্যাকবেথের থেকে কম, অ্যান্ড গ্রেটার, এবং ম্যাকবেথের থেকেও বেশি, নট সো হ্যাপি, খুব খুশি নয়, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু তার থেকেও বেশি খুশি। তো এটা একটা হেয়ালিপনাযুক্ত কথা, কারণ এটা কখনো হতেই পারে না, ম্যাকবেথের থেকে কম বা ম্যাকবেথের থেকে বেশি, ম্যাকবেথের থেকে কম খুশি কিন্তু তার থেকেও বেশি খুশি। তার মানে এটা অ্যাকচুয়ালি একটা ধাঁধার মতো রেখে দিয়ে গেছে, কোনো একটা দিকে হয়তো বেশি হবে, কোনো একটা দিকে কম হবে, কোনো একটা কারণে হয়তো সে খুশি হতে পারবে বা কোনো একটা কারণে হয়তো সে খুশি হবে না, এই বিষয়টা। They also prophesied, they also prophesied that although Banquo would reign as the king of Scotland, তারা এটাও বলল যেহেতু ব্যাঙ্কো কখনোই উড নেভার রেইন, ব্যাঙ্কো যেহেতু কখনোই অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হবে না, ইয়েট হিজ সাকসেসর্স, ইয়েট হিজ সাকসেসর্স উড বি দ্য কিংস, তবুও তার উত্তরাধিকারীরা হবে এই স্কটল্যান্ডের রাজা। অ্যান্ড অ্যান্ড দেন দে টার্ন ইন্টু দ্য থিন এয়ার, এটা বলে তারা কি করলো, বাতাসে ঘুরে গেল, অ্যান্ড ভ্যানিস্ট, এবং উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ, যার দ্বারা দ্য জেনারেলস রিয়ালাইজড, সেই সেনাপতিরা মানে ম্যাকবেথ আর ব্যাঙ্কো, এরা এটা অনুধাবন করলো বা বুঝতে পারলো যে দ্য ওয়্যাট সিস্টার্স, এই তিনজন বোন, টু বি উইচেস, এরা ডাইনি ছিল। তাহলে দেখো, নাটকের শুরুতেই আমরা দেখতে পেলাম একটি
একটা বেশ ভৌতিক একটা পরিবেশ, যেখানে একটা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার সময় তাদের পথ আগলে দাঁড়ালো তিনজন ডাইনি। এই তিনজন ডাইনি কী করলো না, যেই সেনাপতিরা যাদের বীরত্ব এবং শৌর্যের জন্য গোটা স্কটল্যান্ড জুড়ে প্রশংসিত হতো, তাদের মনের মধ্যে একটা খারাপ অভিসন্ধি বীজ বপন করে দিল। ম্যাকবেথের মনের মধ্যে এক উচ্চাসার আগুন জ্বেলে দিল, যা কিনা পরবর্তীকালে নাটকের গতি প্রকৃতি এবং সেই সঙ্গে ম্যাকবেথের নিজের নিজের জীবনের গতি প্রকৃতি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তো এই এই কথা বলে দিয়ে তো সেই তিনজন ডাইনি বাতাসে মিলিয়ে গেল। তারপর কি হলো? তারপর হলো কি, হোয়াইল দে স্টুড দে আর পন্ডারিং। পন্ডারিং মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকা। যখন তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকলো অন দ্য স্ট্রেঞ্জনেস, এই অদ্ভুত ঘটনার কথা, অফ দিস অ্যাডভেঞ্চার, এই রোমাঞ্চকর অভিজ্ঞতা, তারা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ভাবতে থাকলো, দেয়ার অ্যারাইভড, তখন সেখানে হঠাৎ করে এসে পৌঁছলো সার্টেন এনভয়েস। সার্টেন এনভয়েস মানে কি? রাজদূত। এনভয়েস মানে রাজদূত এলো রাজার কাছ থেকে, ফ্রম দ্য কিং, রাজার কাছ থেকে। রাজা তখন কিছু রাজদূত পাঠালেন, হু আর এম্পাওয়ার্ড, যাদেরকে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে টু কনফার আপন ম্যাকবেথ, ম্যাকবেথকে দেওয়ার জন্য। কনফার মানে দেওয়ার ক্ষমতা বা অধিকার, ম্যাকবেথকে এম্পাওয়ার্ড মানে ক্ষমতা। তাহলে সেই দুজন এনভয়েস যাদের উপর রাজা দায়িত্ব দিয়েছেন ম্যাকবেথকে দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? দ্য টাইটেল অফ থেন অফ কডোর। এই যে থেন অফ কডোর বা কডোরের জমিদার, এই যে উপাধি খেতাব, এই খেতাবটা রাজা তার রাজদূতের মাধ্যমে ম্যাকবেথের কাছে পাঠিয়ে দিলেন। ইট ওয়াজ অ্যান ইভেন্ট, এটা ছিল এমন একটি ঘটনা, সো মিরাকুলাসলি মানে রহস্যময়ভাবে, অবাকভাবে, করেসপন্ডিং মানে মিলে গেল, উইথ দ্য প্রেডিকশনস অফ দ্য উইচেস, ওই ডাইনিগুলোর ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে গেল। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার, ম্যাকবেথ সেখানে দাঁড়িয়ে থেকে র্যাপড ইন অ্যামেজমেন্ট। র্যাপড মানে কি? র্যাপড মানে জড়িয়ে যাওয়া, আর অ্যামেজমেন্ট মানে একটা রোমাঞ্চকর অনুভূতি বা চমক, হ্যাঁ, বা রহস্য। মানে ম্যাকবেথের চারিপাশে এক রহস্য তাকে আবৃত করে ধরল। আনএবল টু রেসপন্ড, সে কোনো প্রত্যুত্তর দিতে পারল না। টু গ্রিটিংস অফ দ্য এনভয়েস। গ্রিটিংস অফ দ্য এনভয়েস মানে কি? সেই যে রাজদূতের যে আমন্ত্রণ, তাদের প্রত্যুত্তর বা তাকে ধন্যবাদ বা ওই রকম কিছু বলতে পারলো না। কারণ কারণ সেই ডাইনিদের দেওয়া ভবিষ্যৎবাণী, দ্বিতীয় ডাইনি বলেছিল যে থেন অফ কডোর, সেই কডোরের মানে জমিদার হবে, সেই ভবিষ্যৎবাণী সঙ্গে সঙ্গে ফলে গেল এবং তার সেই ভাবনার মধ্যেই তিনি মানে ম্যাকবেথ আবদ্ধ হয়ে রইলেন। আর সেই দুজন এনভয়েস যারা এলো তাদের নাম হচ্ছে, একজনের নাম রস অ্যান্ড অ্যাঙ্গাস, আরেকজনের নাম হচ্ছে অ্যাঙ্গাস। এরপর নাটক যত এগোচ্ছে আমরা দেখব কি হয়। হোপস বিগেন টু সোয়েল। সোয়েল মানে কি? ফুলে ফেপে ওঠা। হোপস মানে আশা। আশা মনের মধ্যে জেগে উঠল, ইন হিজ হার্ট, তার মনের মধ্যে। উইথ দিস থেন থেন অফ কডরশিপ, কডরশিপের জমিদার হওয়ার পর, অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং, এখন থেকে তিনি ভাবতে থাকলেন, অফ দ্য প্রেডিকশান, সেই ভবিষ্যৎবাণীর কথা, অফ দ্য থার্ড উইচ, সেই তৃতীয় ডাইনির। কে? ম্যাকবেথ তখন তৃতীয় ডাইনির ভবিষ্যতের কথা, ভবিষ্যৎবাণীর কথা তিনি ভাবতে থাকলেন। টার্নিং টু টার্নিং টু ব্যাঙ্কো, ব্যাঙ্কোর দিকে ঘুরে, হি সেড, তিনি বললেন, ম্যাকবেথ বললেন, কি বললেন? ডু ইউ নট হোপ, আপনি কি আশা করেন না? দ্যাট ইয়োর চিলড্রেন, যে আপনার সন্তানেরা, শ্যাল বি দ্য কিংস, রাজা হবে, অফ দ্য ফিউচার, ভবিষ্যতে। সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড, যেহেতু যেহেতু ডাইনিগুলো যে কথা দিয়েছিল আমাকে, টু মি, আমাকে, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যা কিনা অদ্ভুত রকমভাবে মিলে গেল বা ঘটে গেল। দ্যাট হোপ, ও ওই আশা, রিপ্লাইড ব্যাঙ্কো, ব্যাঙ্কো তখন উত্তর দিল ম্যাকবেথকেও, ও আপনি আমাকে ওই আশার কথা বলছেন যে আশাগুলো ডাইনিগুলো আমাদেরকে বলেছিল, যে আশার কথা। কিন্তু শোনো ম্যাকবেথ, কী কথা? মাইট এনকাইন্ডেল ইউ, মানে ওই আশাগুলো কিন্তু আমাদের মধ্যে প্রজ্বলিত করে। এনকাইন্ডেল, এনকাইন্ডেল মানে জ্বালিয়ে দেয়। ইউ মানে আপনাকে, টু এইম অ্যাট দ্য থ্রোন, ঠিক ওই আশাগুলো হয়তো সিংহাসন পাওয়ার লোভে আপনাকে মানে উজ্জীবিত বা আহ, তাড়িত করতে পারে। বাট মনে রাখবেন, অফটেন টাইমস, মানে প্রায় কিন্তু, দিজ মিনিস্টার্স অফ ডার্কনেস, এই যে এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কাদেরকে বলা হয়েছে? মিনিস্টার্স অফ ডার্কনেস,
এই অন্ধকারের মন্ত্রীরা বা অন্ধকারের যারা এই অনুগামী, যাদেরকে বলা হচ্ছে ডাইনি, তারা কিন্তু টেল আস ট্রুথ ইন লিটল থিংস। তারা কিন্তু অল্প কিছু ক্ষেত্রেই আমাদের সঙ্গে সত্যি কথা বলে। টু বিট্রে, কেন সত্যি কথা বলে অল্প একটু? কারণ টু বিট্রে, কারণ তারা ছলনা করবে আমাদের সাথে। টু বিট্রে আস, তারা আমাদের সঙ্গে ছলনা করবে। ইনটু ডিডস, সেই কর্মের মধ্য দিয়ে, অফ গ্রেটেস্ট কনসিকোয়েন্সেস, যার ফলাফল হবে মারাত্মক। গ্রেটেস্ট কনসিকোয়েন্স মানে হচ্ছে যার ফলাফল হবে বিপর্যয় এবং যা কিনা ধ্বংসাত্মক। তাহলে আমরা এত দূর কি বুঝতে পারলাম? দেখতে পেলাম দুজন সাহসী সেনাপতি, যারা কিন্তু একজন সে ডাইনিদের দেওয়া ভবিষ্যৎবাণীর তে বিশ্বাস করছে না, সে মনে করছে এটা একটা ছলনা হতে পারে। আরেকজন যে আমাদের গল্পের মূল নায়ক বা প্রোটাগনিস্ট ম্যাকবেথ, সে কিন্তু কেমনভাবে নাগপাশে বন্দি হয়ে যাচ্ছে সেই ভবিষ্যৎবাণীর দ্বারা, তাই না? তো এটা হওয়া স্বাভাবিক, কারণ যখন কোনো ভবিষ্যৎবাণী এরকম অদ্ভুত রকমভাবে একের পর এক ফলতে থাকবে, তখন মনের মধ্যে তো এই আশাটা জাগতেই পারে যে এরপরে কি তাহলে সে স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে ম্যাকবেথ। দেখা যাক, আমরা নাটকের দিকে এগুই। হাউইভার হাউইভার যাই হোক না কেন, দ্য প্রফেসিস অব দ্য উইচেস, হাউইভার যাই হোক না কেন, দ্য প্রফেসিস অব দ্য উইচেস, এই ডাইনিদের ভবিষ্যৎবাণী, হ্যাড সাং টু ডিপ ইনটু দ্য মাইন্ড, মনের গভীরে গেঁথে গেল। কার? অফ ম্যাকবেথের। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে গিয়ে বলল, অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশনস, সে অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা, অফ দ্য থ্রি উইচেস, ওই তিনজন ডাইনির অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা তার স্ত্রীকে গিয়ে বলল ম্যাকবেথ। অ্যান্ড অলসো ইট পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট। পার্সিয়াল মানে কি? পার্সিয়াল মানে হচ্ছে আংশিক, আর অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সম্পাদন হয়ে যাওয়া। এবং সে সঙ্গে এটাও জানালো যে সেই ভবিষ্যৎবাণীর মধ্যে অর্ধেকটা, মানে একটা ভবিষ্যৎবাণী ফলে গেছে। তার মানে কি? সে যে থেন অফ কর্ডরের যে জমিদার হয়ে গেল, সেই কথাই সে তার স্ত্রীকে জানালো। এই কথা শোনার পর লেডি ম্যাকবেথ স্পিউড অন দ্য রিলাক্টেন্ট পারপোজ। রিলাক্টেন্ট মানে কি? রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক। পারপোজ অফ ম্যাকবেথ, রিলাক্টেন্ট পারপোজ অফ ম্যাকবেথ। স্পিউড মানে উজ্জীবিত করা। লেডি ম্যাকবেথ তখন উজ্জীবিত করতে থাকলো কি, কোন বিষয়টাকে? না, রিলাক্টেন্ট পারপোজ মানে অনিচ্ছুক যে একটা উদ্দেশ্য অফ ম্যাকবেথ, মানে ম্যাকবেথের কোনো ইচ্ছা নেই কিন্তু যে সে ডানকানকে হত্যা করবে এবং সেখানকার স্কটল্যান্ডের রাজা হবে। এরকম তার মনের মধ্যে এখনও সেই পরিমাণ অসৎ ইচ্ছে বা উদ্দেশ্য তৈরি হয়নি। তাই রিলাক্টেন্ট পারপোজটাকে, সেটাকে স্পিউড বা উজ্জীবিত করার জন্য হু ফেল্ট মানে সেই ম্যাকবেথ, যে কিনা এটা অনুভব করে কম্পাংশন অ্যাট দ্য থট অফ ব্লাড। কম্পাংশন মানে হচ্ছে বিবেকের অনুশোচনা। এই কম্পাংশন মানে হচ্ছে বিবেকের দংশন। অ্যাট দ্য থটস অফ ব্লাড, রক্তের কথা চিন্তা করে, খুন খারাপের কথা চিন্তা করে। তো ম্যাকবেথ যেহেতু অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ, সৎ মানুষ, এবং সে নিজেও বিশ্বাস করে যে সততাই হচ্ছে কি মানুষের একটি সর্বশ্রেষ্ঠ আহ, বৈশিষ্ট্য, তাই তিনি নিজেও একটা একটা অনেস্ট লিভিং তিনি কিন্তু চেয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে তার এই সততার বা তার বিবেক তাকে কিন্তু এটা ভাবতে বাধ্য করেছিল যে এই ডানকানকে হত্যা করা বা ডানকানকে মেরে সিংহাসনে বসা, এটা কিন্তু সম্ভব নয়। তাই তার মধ্যে বিবেকের দংশন হবে বা হতে ছিল, এটা কিন্তু লেডি ম্যাকবেথ বুঝতে পেরে তাকে উজ্জীবিত করতে শুরু করলো, বা তাকে ইনসিস্ট করতে শুরু করলো যাতে সে হত্যা করে। শি ডিড নট সিজ মানে থেমে যাওয়া। শি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট মানে তিনি কিন্তু এটা বলতে ভুললেন না, দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যা করা, অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, এটা এই ধাপটা অ্যাবসলিউটলি নেসেসারি, খুবই দরকারি একটা পদক্ষেপ। কিসের জন্য? না, টু ফুলফিলমেন্ট, পূরণ করার জন্য। কী পূরণ করতে হবে? অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস। এই যে ফ্ল্যাটারিং মানে কি? তোষামোদকারী, আর প্রফেসি মানে হচ্ছে ভবিষ্যৎবাণী। এই ডাইনিদের দেওয়া মানে যে ভবিষ্যৎবাণী যে রাজা হবে স্কটল্যান্ডের, এই তোষামোদকারী যে একটা ভবিষ্যৎবাণী, এটাকে পূরণ করার জন্য অবশ্যই ডানকানকে হত্যা করতে হবে। এবং এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু লেডি ম্যাকবেথ বারবার করে বোঝাচ্ছে। কাকে? ম্যাকবেথকে। কিন্তু ম্যাকবেথ তার নিজের বিবেকের তাড়নায় সে কিন্তু রক্তের কথা চিন্তা করতে গিয়ে তিনি কিন্তু তার মধ্যে কিন্তু তিনি পিছিয়ে পড়ছেন। তিনি কিন্তু চাইছেন না ডানকানকে হত্যা করতে, তার বিবেক তাকে বারবার দংশন করছে। ইট হ্যাপেন্ড ইট হ্যাপেন দ্যাট
এমন ঘটলো যে অ্যাট দিস টাইম ঠিক হঠাৎ করে কিং ডানকান, রাজা ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল। কেম টু ভিজিট, এলো দেখা করতে ম্যাকবেথস ক্যাসেল, ম্যাকবেথের প্রাসাদে। শুধু ডানকান আসেননি, অ্যালং উইথ, সঙ্গে করে হিজ টু সন্স, তার দুজন ছেলেকে তিনি নিয়ে এলেন তার প্রাসাদে। কে কে দেখো, একজনের নাম হচ্ছে ম্যালকম, একজনের নাম হচ্ছে ডোনাল্ড বেইন। তাহলে ডানকান, তার ম্যালকম আর ডোনাল্ড বেইন, এই যে দুজন ছেলে, তাদেরকেও নিয়ে এসছেন কোথায়, না ম্যাকবেথের প্রাসাদে। আরও আরও সঙ্গে কে কে আছে, সঙ্গে আছে নিউমেরাস মানে অসংখ্য, থেন্স, থেন্স মানে জমিদারেরা, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস মানে কর্মচারীরা, রাজকর্মচারীরা, টু অনার, টু অনার মানে সম্মান দেওয়ার জন্য ম্যাকবেথকে, ফর হিজ ট্রিয়াম, ট্রিয়াম মানে জয়ের জন্য, এগেনস্ট দ্য রিবেলস, সেই যে বিদ্রোহী যে সেনাদল, তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য ম্যাকবেথকে সম্মান জানানোর উদ্দেশ্যে স্বয়ং রাজার দুইজন সন্তান, অসংখ্য জমিদার এবং রাজকর্মচারীরা সঙ্গে এসছেন একদম সরাসরি ম্যাকবেথের প্রাসাদে তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে। তো আমরা দেখতে পেয়েছি যেখানে রাজা ডানকানের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ বোঝানোর উদ্দেশ্যে তিনি কিন্তু আর দেরি না করে স্বয়ং তিনি কিন্তু রাজার প্রাসাদে, সরি, ম্যাকবেথের প্রাসাদে স্বয়ং চলে এলেন। এবং এটা এটা একটা কথা যে ডানকানের একদম প্রিয় কাছের একজন সেনাপতি এবং যাকে বিশ্বাস করতেন তিনি অন্ধের মতো, সে হচ্ছে ম্যাকবেথ। এবার দেখি নাটকের গতি প্রকৃতি কোন দিকে যায়। দেখো পরের প্যারা কি লেখা আছে, ইনভারনেস। এই যে ইনভারনেস, এটা একটা নাম, প্রাসাদের নাম। ইনভারনেস, যেটা কি না দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের প্রাসাদ, ম্যাকবেথের প্রাসাদ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড, যেটা প্লিজেন্টলি খুব মনোরমভাবে, সিচুয়েটেড মানে হচ্ছে অবস্থিত, অন এ হিল পাহাড়ের উপর, অ্যান্ড এয়ার অ্যাবাউট ইট মানে চারিপাশের, এর চারিপাশের বাতাস ওয়াজ সুইট, সুইট মানে কি মধুর বা মিষ্টি, অ্যান্ড হোলসাম মানে এখানকার বাতাস হচ্ছে খুবই স্বাস্থ্যকর, মানে এখানকার বাতাস মধুর এবং স্বাস্থ্যকর, মনোরম আর কি। পরের লাইন দেখো, দ্য নেস্ট দ্যাট দ্য সোয়ালোজ অ্যান্ড দ্য মার্লেটস, এখানে বাসা রয়েছে কিছু, কিসের বাসা, সোয়ালো পাখি আর সেই সঙ্গে মার্লেট পাখির বাসা, হ্যাড বিল্ট, যেগুলো তৈরি করেছে তারা, আন্ডার অল দ্য জাটিং ফ্রিজেস। এগুলো এমসিকিউর জন্য মনে রাখো, কোন কোন পাখি বলো, সোয়ালো পাখি, মার্লেট পাখি, তারা কি করেছে, বাসা বানিয়েছে, কোথায় বাসা বানিয়েছে, না জাটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেচেস অফ দ্য বিল্ডিং। এই দুটো বিষয়টা কি, জাটিং ফ্রিজেস হচ্ছে, দেখো না বড় বড় প্রাসাদের মতো যে বাড়িগুলো হয়, সেই বাড়িটির সামনে বড় বড় কি থাম থাকে, থামের উপরে বেশ নকশা করা যে ডিজাইন অংশটি থাকে, যাকে অলঙ্কৃত অংশ বলা হয়, সেই ডিজাইন করা কোনো থামের উপরের দিকের অংশ যেটা ডিজাইন করা রয়েছে তাকে বলা হয় জাটিং ফ্রিজেস। তার মধ্যে যে বিভিন্ন খুপচিগুলো আছে বা ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তার মধ্যে পাখি বাসা বানিয়েছে। কোন পাখি, সোয়ালো আর মার্লেট। এছাড়া বাট্রেসেস অফ দ্য বিল্ডিং, বাট্রেসেস মানে হচ্ছে কোনো দেওয়ালকে ঠেস দেওয়ার জন্য, কোনো দেওয়ালকে খাড়া করে রাখার জন্য বড় বড় যে খুঁটি বা থাম, হ্যাঁ, সেগুলোকে বলা হয় বাট্রেসেস। তাহলে এই বড় বড় বিল্ডিংয়ের যে খিলান আর থামগুলো রয়েছে তার মধ্যে কিন্তু দুটো পাখি বাসা করেছে, সোয়ালো পাখি আর মার্লেট পাখি। আর এখানকার বাতাস কেমন বলো, সুইট অ্যান্ড হোলসাম। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ তোমাদের হতে পারে, এখানকার পরিবেশ কেমন, কেমন মনে হয়েছে ডানকানের, না মধুর এবং হোলসাম, এক্সকিউজ মি। এছাড়া দেখো পাহাড়টা, ম্যাকবেথের ক্যাসেলটার নাম কি, ইনভারনেস, তাই না। চলো এর পরের লাইন দেখো, দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা কিন্তু প্রচণ্ড খুশি, এক্সট্রিমলি মানে কি প্রচণ্ড, প্লিজড মানে খুশি, রাজা প্রচণ্ড খুশি, অ্যাজ হি এন্টার্ড, যখন তিনি প্রবেশ করলেন দ্য প্যালেস, দ্য প্যালেস দ্য প্যালেস মানে সেই প্রাসাদে যখন তিনি প্রবেশ করলেন তিনি খুব খুশি হলেন। নট অনলি ফর ইটস, শুধুমাত্র এই কারণে নয়, ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স মানে পরিবেশ, শুধুমাত্র ম্যাকবেথের এই প্রাসাদের যে এক আশ্চর্যজনক পরিবেশ, চমৎকার পরিবেশ, তার জন্যই তিনি শুধু খুশি হননি, বাট অলসো, এই কারণেও তিনি খুশি হয়েছেন, কী কারণ, ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিজ হোস্টেস লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের মানে এই যে হোস্টেস, মানে এই যে হিজ হোস্টেস মানে এই বাড়িটির যে গৃহকর্ত্রী লেডি ম্যাকবেথ, তার যে অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট,
তার যে মনোযোগ এবং তার যে আতিথেয়তা, হ্যাঁ, তার ফলে সে কিন্তু খুবই মুগ্ধ, কে, ডানকান, হু হ্যাড ডেভেলপড, সেই লেডি ম্যাকবেথ যে কিনা ডেভেলপ মানে হচ্ছে তৈরি করা বা বিকাশ ঘটানো, কি কি বিকাশ ঘটানো, দ্য আর্ট অফ কেমোফ্লাজিং। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। কেমোফ্লাজিং, কেমোফ্লাজিং মানে কি? কেমোফ্লাজিং মানে হচ্ছে কোনো ছদ্মবেশ বা কোনো জিনিসকে ঢেকে রাখা। তাহলে লেডি ম্যাকবেথ একটি বিশেষ কৌশল শিখেছিল বা কলা শিখেছিল। কি কলা? না, কোনো জিনিসকে কেমোফ্লাজ করতে বা ছদ্মবেশ বা ঢেকে রাখতে। কিসে, কী দিয়ে ঢেকে রাখতে? হার ট্রেচারাস পারপোজেস। কোন জিনিসটাকে ঢেকে রাখতে? না, তার এই ট্রেচারাস কথা মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। ট্রেচারাস পারপোজেস, তার যে বিশ্বাসঘাতক উদ্দেশ্য, তার যে এই অসৎ উদ্দেশ্য, এটাকে ঢেকে রাখা কি দিয়ে? না, স্মাইলস, মিষ্টি হাসি, অ্যান্ড চার্মিং এটিকুইটি, এবং বেশ আকর্ষণীয় যে ভাবমূর্তি, ঠিক আছে, তার সাহায্যে হাসি খুশি এবং একটা বেশ সুন্দর একটা বাহ্যিক যে আচরণ, তার মধ্য দিয়ে তার যে মনের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য, একটা জঘন্য বিশ্বাসঘাতকতার উদ্দেশ্য লুকিয়ে আছে, এটাকে ধামাচাপা বা ঢেকে রাখার যে কৌশল, তিনি কিন্তু লেডি ম্যাকবেথ রপ্ত করেছিলেন। এর পরের প্যারাতে আমরা যাব। আপাতত আমরা এই পেজে যতটা আছে এটা আমরা এই ভিডিওতে শেষ করব। পরের পরের অংশটি আমরা পরের পার্ট বা পরের ভিডিওতে নিয়ে আসবো। পুরো নাটকটি আমরা 3 থেকে 4টি পার্টের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের এটা সম্ভবত আজকের শেষ প্যারা। হ্যাঁ, ঠিক আছে, এই প্যারাটি দিয়ে আজকের ভিডিওটি শেষ হবে। দেখো, তো বুঝতে পেরেছো যে ডানকান ডানকান স্বয়ং ম্যাকবেথের প্রাসাদে আসার পর সে কিন্তু প্রচণ্ড প্রসন্ন বা খুশি, স্বয়ং ম্যাকবেথ এবং তার স্ত্রীর যে আহ, তাদের ব্যবহার, তাদের যে আতিথেয়তা, এই ইত্যাদি দেখে। তো যাই হোক, এরপর দেখি গল্পটা বা কাহিনীর মোড় কোন দিকে নেয়। টায়ার্ড অফ হিজ লং জার্নি, দীর্ঘ যাত্রার জন্য ক্লান্ত হয়ে দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। রাজা কিন্তু তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলেন। ইট ওয়াজ মিডিল অফ দ্য নাইট, ঠিক তখন মাঝরাত। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ কি হয়েছে? ওয়ার্ল্ড নেচার মানে সারা বিশ্বের বা প্রকৃতির অর্ধেকেরও বেশি মানে মানুষ সহ সমস্ত প্রাণীরা বা জীবেরা সিমস ডেড, যেন তারা মৃত, মানে তারা ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড উইক ড্রিমস মানে কি? দুঃস্বপ্ন। উইক মানে হচ্ছে ধূর্ত, শয়তান, খারাপ। ড্রিমস মানে স্বপ্ন, দুঃস্বপ্ন। অ্যাবিউজ মানে হচ্ছে তাড়া করা। স্লিপিং মানুষের ঘুমকে ব্যাঘাত ঘটাচ্ছে। ম্যানস মাইন্ডস মানুষের মনের। তাহলে এক দুঃস্বপ্ন মানুষের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। অ্যান্ড নান বাট দ্য উল্ফ, আর সেই সময় দ্য উল্ফ মানে কি? নেকড়ে বাঘ, অর দ্য মার্ডারার অথবা খুনিরা ইজ আউট ফর হান্ট, এবং তখন তারা কি করছে? না, তার শিকারের উদ্দেশ্যে জেগে উঠছে। দিস ওয়াজ দ্য টাইম দিস ওয়াজ দ্য টাইম, ঠিক সেই মুহূর্তে হোয়েন লেডি ম্যাকবেথ ওয়েক আপ, লেডি ম্যাকবেথ জেগে উঠল। টু প্লট মানে কি? পরিকল্পনা করতে। কিসের পরিকল্পনা? দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যা করার পরিকল্পনা করার জন্য লেডি ম্যাকবেথ জেগে উঠলেন। শি উড নট হ্যাভ আন্ডারটেকেন, তিনি এই দায়িত্বটা নিজে নিতেন না। এ ডিড সো অ্যাবোরেন্ট মানে ঘৃণ্য, টু হার সেক্স, তার যে তিনি একজন স্ত্রী জাতি, তাই না? তার স্ত্রী জাতির পক্ষে কোনো খুন বা এই ধরনের একটা জঘন্য কাজ, সেটা খুব একটা মানানসই নয়। কিন্তু এই কাজটা তিনি হয়তো করতেন না যদি না শি ওয়াজ ওয়েল অ্যাওয়ার, তিনি সচেতন থাকতেন অফ আর হাজব্যান্ডস নেচার, তার স্বামীর যে প্রকৃতি, দ্যাট ওয়াজ টু ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। এগুলো মনে রেখো, মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, এগুলো কিন্তু বিভিন্ন রকম ইমাজেরি ব্যবহার করেছেন ম্যাকবেথ। মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস মানে হচ্ছে মনের মধ্যে যে নরম দিক, মনের মধ্যে যে দয়াশীলতা, দয়ার একটি মন রয়েছে, তাকে বলা হচ্ছে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। ম্যাকবেথের মনের মধ্যে যে দয়াশীল একটা মনোভাব রয়েছে, তা হয়তো এই খুন করার জন্য, ডানকানকে হত্যা করার জন্য, এই টু এক্সিকিউট এ কন্ট্রাইভড, এই পরিকল্পনাময় এই যে খুন, এই খুনটিকে করার জন্য বা সম্পাদন করার জন্য তার এই দয়াশীল মন হয়তো বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই লেডি ম্যাকবেথ নিজেই এই দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন। শি নিউ দ্যাট হার হাজব্যান্ড,
লেডি ম্যাকবেথ এটা বুঝতে পেরেছিল যে তার স্বামী হয়তো ওয়াজ অ্যাম্বিসিয়াস, তার স্বামী হয়তো মানে খুবই উচ্চাকাঙ্ক্ষী, বাট হি ওয়াজ নট প্রিপেয়ার্ড। তবুও সে কিন্তু এটার জন্য প্রস্তুত নয় ফর দ্য হাইট অফ ক্রাইম, এই ধরনের একটা জঘন্য অপরাধ করার জন্য, হুইচ কমনলি অ্যাকম্পেনিজ ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, যেটা যেটা সম্পাদন করতে ইনঅর্ডিনেট অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষাকে। ইনঅর্ডিনেট অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, তার এই উচ্চাকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য তিনি এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য তিনি কিন্তু তৈরি ছিলেন না বা প্রস্তুত ছিলেন না। এটা লেডি ম্যাকবেথ ভালো মতো জানতেন, তাই তাকে এই ধরনের কাজ নিজেকেই করার কথা ভাবতে হলো। শি হ্যাড ওন, দেখো তার পরের লাইন দেখতে পাচ্ছ, শি হ্যাড ওন হিজ কনসেন্ট, শি হ্যাড ওন হিজ কনসেন্ট, তিনি কিন্তু বারবার তাকে বলে রাজি করিয়ে নিলেন অ্যাবাউট দ্য মার্ডার, মানে সেই খুন করার জন্য, ডানকানকে হত্যা করার জন্য তিনি ম্যাকবেথকে রাজি করিয়ে নিলেন। বাট শি ডাউটেড হিজ রিজলিউশন, কিন্তু তার মনের মধ্যে সন্দেহ জাগতে থাকলো। ডাউটেড মানে সন্দেহ জেগে ওঠা। রিজলিউশন, রিজলিউশন মানে হচ্ছে মনের স্থিরতা। ম্যাকবেথের মনের স্থিরতা সম্পর্কে তার মনে সন্দেহ জাগলো। অ্যান্ড সি ফিয়ার্ড, তার মনের মধ্যে ভয়ও জাগলো লেডি ম্যাকবেথের মনের মধ্যে, দ্যাট দ্য ন্যাচারাল টেন্ডারনেস, তার মধ্যে যে স্বাভাবিক একটা কোমল মনোভাব আছে, টেন্ডারনেস মানে কোমল মনোভাব, অফ হিজ ডিসপোজিশন, ডিসপোজিশন মানে হচ্ছে মেজাজ বা প্রকৃতি। তাহলে ম্যাকবেথের যে প্রকৃতি, ম্যাকবেথের যে স্বভাব, তার মধ্যে একটা নমনীয়তা আছে, সেটা সেটা ভেবে কিন্তু লেডি ম্যাকবেথ ভয় পাচ্ছে। হয়তো এইরকম খুন করার যে মনোভাব থেকে হয়তো তিনি বিরত থাকতে পারেন বা পিছিয়ে আসতে পারেন। উড ডিফিট, যেই মনোভাব, যেই নরম মনোভাব ডিফিট হয়তো পরাজিত করতে পারে তাদেরকে, দ্য পারপোজ, তাদের উদ্দেশ্য থেকে। কোন উদ্দেশ্য থেকে? ডানকানকে হত্যা করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে তাকে বিচ্যুত করতে পারে তার এই নরম মনোভাব। শো শো তাই আর্মড উইথ ড্যাগার, হাতে নিজে অস্ত্র নিয়ে, ড্যাগার হচ্ছে ছোড়া, হাতে ছুরি নিয়ে বা ছোড়া নিয়ে, সি অ্যাপ্রোচড মানে এগিয়ে যাওয়া, লেডি ম্যাকবেথ নিজে এগিয়ে গেলেন দ্য কিংস চেম্বার, যে কক্ষে, যেখানে রাজা ঘুমোচ্ছিলেন সেই কক্ষে তিনি এগিয়ে গেলেন। দেয়ার সেখানে শি ফাউন্ড, তিনি সেখানে দেখতে পেলেন ডানকান, ডানকানকে দেখতে পেলেন ইন সাউন্ড স্লিপ, সাউন্ড মানে শব্দ নয়, সাউন্ড মানে হচ্ছে গভীর, আর স্লিপ মানে ঘুম। গিয়ে দেখলেন যে ডানকান তিনি সেখানে গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যান্ড অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, যখন তিনি তাকে কাছ থেকে গিয়ে দেখলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, হঠাৎ করে তার মুখের মধ্যে কিছু একটা তিনি অনুভব করলেন বা দেখতে পেলেন, হুইচ রিজেম্বলস মানে হচ্ছে মিলে যাওয়া, সদৃশ্য। হঠাৎ করে সেই ডানকানের মুখের সঙ্গে তিনি একটা সদৃশ্য ভাব খুঁজে পেলেন হার ওন ফাদার, তার নিজের বাবার। লেডি ম্যাকবেথ তার নিজের বাবার মুখের আদল তিনি দেখতে পেলেন সেই ডানকানের মুখের মধ্যে। কি হলো তারপর? দাস শি হ্যাড নট কারেজ, তাই তার মধ্যে আর সাহস থাকলো না টু প্রসিড ফার্দার, আর এগোবে বলে। প্রসিড মানে এগিয়ে যাওয়া, আর এগোনো মানে ডানকানকে হত্যা করার ক্ষেত্রে তিনিও আর এগোতে পারলেন না, যেহেতু তিনি ডানকানের মধ্যে নিজের বাবার একটা প্রতিচ্ছবি দেখতে পেলেন। তো এই অবস্থায় তিনি কিন্তু সেখান থেকে চলে আসবেন। তারপর কি ঘটনা হবে এর জন্য জানার জন্য তোমার সঙ্গে থাকো। পরবর্তী পার্টে আমরা ম্যাকবেথের নাটকের আর বিশেষ কিছু অংশ পড়িয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, এই পর্যন্ত।